বন্দনগরী চট্টগ্রামে আবারও মিছিল করেছেন আওয়ামী লীগের কর্মী সমর্থক। এই সৎকুর মহাজন ইউনূসের যে সর্বশেষ গন্তব্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, তার ভবিষ্যৎ কি হবে? সে কি মার্কিন যুক্তরাষ্ট্র পালাতে পারবে না পালাতে পারবে না, নাকি মানুষের গণতোলায় বাংলাদেশি মারা যাবে? প্রফেসর ইউনূস আর এক মুহূর্ত সময় দেওয়া যাবে না, এখনই পদত্যাগ করুন। দেশের মানুষকে এখন ভালোভাবে চিনে নাই, ডক্টর ইউনূস তো এই দেশের মানুষকে চিনে না। যতই দিন গড়াচ্ছে ততই যেন অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে শেখ হাসিনার জনপ্রিয়তা। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজ আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম। দর্শক, এই মুহূর্তে যেন ক্ষমতা ছেড়ে পালালেই বাঁচেন ডক্টর ইউনূস। কারণ দেশের বর্তমান যে পরিস্থিতি, তাতে করে কিন্তু জনগণ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো ডক্টর ইউনূসের বিরোধিতা শুরু করেছেন। এতে করে কিন্তু দেশে যে কখন যে কি ঘটে যায় তা কিন্তু বলা মুশকিল। আর এই বিষয়টির বিস্তারিত নিয়ে কিন্তু আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট রয়েছে। চলুন দর্শক, আগে সেটি আপনাদের দেখিয়ে আনি। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে নতুন একটি মাত্রা যোগ হয়েছে এবং সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে যে বাংলাদেশের উপরে কি মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দিচ্ছে। আর এই গ্লোবাল ভিলেজে আমরা জানি যে একটি দেশ আরেকটি দেশের উপর নির্ভরশীল এবং একটি দেশের সাথে আরেকটি দেশের অনেক বিষয় নিয়ে ব্যবসা বাণিজ্য অনেকগুলো বিষয় সম্পৃক্ত থাকে। তো সেই প্রেক্ষাপটে যদি মার্কিন যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশের উপর স্যাংশন দেয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে? এবং বর্তমানে যে আমাদের যে বাংলাদেশে যে অবৈধভাবে দখলকারী মোহাম্মদ ইউনূস, তার অবস্থা কি হবে, তার ভবিষ্যৎ কি হবে? সো এইগুলো নিয়ে সারা বিশ্বে বাংলা ভাষাভাষীদের মধ্যে আলোচনা হচ্ছে এবং প্রত্যেকটি বাঙালি এই বিষয়টি নিয়ে কনসার্ন। দেশপ্রেমিক প্রত্যেকটি মানুষ এই বিষয়টি নিয়ে কনসার্ন। কারণ হচ্ছে যদি বাংলাদেশের উপর স্যাংশন দেওয়া হয়, তাহলে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ কি হবে, আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ কি হবে, আমাদের পরিবারের ভবিষ্যৎ কি হবে, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা হবে? আর সর্বোপরি এই সৎকুর মহাজন ইউনূসের যে সর্বশেষ গন্তব্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, তার ভবিষ্যৎ কি হবে? সে কি মার্কিন যুক্তরাষ্ট্র পালাতে পারবে না পালাতে পারবে না, নাকি মানুষের গণতোলায় বাংলাদেশি মারা যাবে? এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। এই বিষয়টি আলোচনার মাত্রাটি আরেকটু বৃদ্ধি পেয়েছে যখন সাম্প্রতিককালে এনডিটিভিতে একটি নিউজ হয়েছে এবং সেই নিউজে প্রতিবেদনে একজন আমেরিকান, ভারতীয় বংশোদ্ভূত একজন আমেরিকান, তার নাম হচ্ছে ডক্টর ভারত বড়াই, উনি একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং উনি বলেছেন যে ওনার বক্তব্যটা এনডিটিভিতে ঠিক এইভাবে আসছে যে ইন্ডিয়ানস আমেরিকানস টু আর্জ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ফর স্যাংশন এগেনস্ট বাংলাদেশ। সো তার মানে হচ্ছে উনি যেটি বলতে চাচ্ছেন যে আমেরিকাতে বসবাসরত যে ইন্ডিয়ানরা আছেন, ওনারা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আবেদন করবেন যে বাংলাদেশের উপরে স্যাংশন দেওয়ার জন্য। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আমেরিকানরা একটা বিশাল প্রভাব বিস্তার করে, হিলারি ক্লিন্টন হচ্ছে সৎকুর মহাজন ইউনূসের খুব ঘনিষ্ঠজন এবং ক্লিন্টন ফাউন্ডেশনে ইউনূস নিয়মিত ডোনেট করতেন। তো সেই জন্য ডোনাল্ড ট্রাম্প ইউনূসের প্রতি স্বভাবতই, যেহেতু তার প্রতিপক্ষ, তার এন্টি, এই জন্য ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনের আগে তার টুইটারে, যেটি এখন এক্স হয়ে গিয়েছে, এখানে বলেছে সে নিজেই বাংলাদেশে যে বসবাসরত মাইনরিটি আছে তাদের উপরে যে হামলা হচ্ছে, তাদের উপরে যে আক্রমণ হচ্ছে, তাদের বাড়িতে যে আক্রমণ হচ্ছে, ব্যবসা বাণিজ্য যে আক্রমণ হচ্ছে, তাদের বাড়িতে যে আগুন দেওয়া হচ্ছে, এগুলো নিয়ে ডোনাল্ড ট্রাম্প নিজেই তার টুইটারে বর্তমান এক্সে সে কনসার্ন প্রকাশ করেছে। সে বলেছে যে কমলা হ্যারিস যদি নির্বাচিত হয় তাহলে এটি দেখাশোনা করবে না, কারণ যেটি জো বাইডেন যেটি করেনি। সে তার এটি একটি নির্বাচনী প্রতিজ্ঞা বলতে পারেন বা ম্যানিফেস্টো বলতে পারেন, যে সে বলেছে, ডোনাল্ড ট্রাম্প বলেছে, সে যদি ক্ষমতা আসে তাহলে সেটি ভালোভাবে এটি দেখবেন, বাংলাদেশের যে মাইনরিটি আছে তাদের অধিকারগুলো নিয়ে সে কথা বলবেন এবং দেখবেন। তার মানে কি? তার মানে হচ্ছে যে আমরা যদি এনডিটিভির সাক্ষাৎকারে ভারত ভরায় যেই কথা বলেছেন এবং টুইটারে যে ডোনাল্ড ট্রাম্প যে কথা বলেছেন, এই দুটি বিষয় যদি আমরা একত্রে করি, বিশ্লেষণ করি, এবং আরেকজন ব্যক্তি কিন্তু একটি কথা বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরে নতুন যে মার্কিন গোয়েন্দা সংস্থার পরিচালক হিসেবে যে দায়িত্ব নেবেন, প্রধান হিসেবে দায়িত্ব নেবেন, সেও কিন্তু একজন হিন্দু এবং ইন্ডিয়ান বংশোদ্ভূত, সেও এই ব্যাপারে তার কনসার্ন প্রকাশ করেছে। তার মানে সমগ্র বিষয়গুলো যদি আমরা একত্রে আলোচনা করি, সমগ্র বিষয়গুলোকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখবো যে বাংলাদেশের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন কিন্তু আসছে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন যদি বাংলাদেশের উপরে ধেয়ে আসে, তাহলে কাদের উপরে আসবে, কারা আক্রান্ত হবে? দেখেন, প্রথম যদি আপনি বলেন যে ব্যক্তি পর্যায়ে স্যাংশন আসবে, সেই ব্যক্তি পর্যায়ে হবে, উপদেষ্টারা হবে আসিফ, নাহিদ, মাহফুজ, যারা বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র বানাতে চাচ্ছে, যারা হিন্দুদের উপরে হামলা করার জন্য উস্কে দিচ্ছে, ইউনূসের উপরে আসবে, সৎকুর মহাজন ইউনূসের উপরে আসবে, কারণ তার নেতৃত্বে এগুলো হচ্ছে। তারপর প্রতিষ্ঠান হিসাবে যদি বলেন যে বাংলাদেশ আর্মির উপরে আসবে, তারপর দেশ হিসাবে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গার্মেন্টসের একটা বিশাল বাণিজ্য আছে, আমরা অনেক
গার্মেন্টস পণ্য রপ্তানি করে ওখান থেকে আয় করি, 80% রপ্তানি আসে গার্মেন্টস সেক্টর থেকে। আর সেটি যদি হয় তাহলে বাংলাদেশের গার্মেন্টস গুলো প্রায় বন্ধ হয়ে যাবে। তার মানে হচ্ছে যদি বাংলাদেশের উপরে স্যাংশন আসে তাহলে বাংলাদেশটা একেবারে পঙ্গু হয়ে যাবে। এই উপদেষ্টাদের জীবন বিপন্ন হবে, উপদেষ্টারা কোথাও পালাতে পারবে না, আর্মির উপরে স্যাংশন আসবে এবং দেশের অর্থনীতি একেবারে পুরাটাই ব্রোকেন হয়ে যাবে, যার ফলে বাংলাদেশের দুর্ভিক্ষ দেখা দিবে এবং গৃহযুদ্ধ দেখা দিবে। এবং আরেকটা বিষয় যে হচ্ছে যে এই ইন্ডিয়ানসরা যারা আছেন তারা কিন্তু স্যাংশন দেওয়ার জন্য এই মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাডমিনিস্ট্রেশনকে অনুরোধ করবে। তাহলে আমাদের স্যাংশন কি তাহলে দিয়ে আসছে? আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ কি তাহলে অন্ধকার হয়ে যাচ্ছে? আমরা কিভাবে থেকে বাঁচতে থাকি? আমরা যদি আরেকটি জিনিস লক্ষ্য করি, দেখি যে 10 তারিখে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে যে আওয়ামী লীগ যে মিছিল করতে চেয়েছিল, বিক্ষোভ মিছিল, এবং নূর হোসেনের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করতে চেয়েছিল, সেখানে যেভাবে নির্বিচারে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে হামলা করা হয়েছে, নারীদের উপরে হামলা করা হয়েছে, মুক্তিযোদ্ধাদের উপরে যেভাবে হামলা করা হয়েছে, বৃদ্ধ মুক্তিযোদ্ধাদের উপরে, এই বিষয়গুলো যখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যখন দেখেছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই ব্যাপারে কনসার্ন প্রকাশ করেছে এবং বলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সবার রাইট, ফ্রিডম স্পিচ, ফ্রিডম অফ মুভমেন্ট এগুলো প্রকাশ করার মতো স্বাধীনতা দিতে হবে, তারা কনসার্ন প্রকাশ করেছে। তাহলে বুঝেন যে বাংলাদেশের অবস্থা এখন কোন দিকে যাচ্ছে। তারপর ভারত আরো একটি কথা বলেছেন, ভারত বড়াই, দেশ ভারত না, ভারত বড়াই আরো একটি কথা বলেছেন। দেখেন উনি কি বলেছেন এনডিটিভিতে, উনি বলেছেন, এ লট অফ পিপল আর টকিং অ্যাবাউট external interference in the overthrow of democratically elected government in Bangladesh. তিনি আরো বলেছেন যে some people think that the Democrats engineer the coup in Bangladesh in their countries, both Bangladesh and Pakistan. তার মানে উনি ওই এনডিটিভি আরো বলেছে যে এই বাংলাদেশের আওয়ামী লীগ সরকারকে উৎখাত করার জন্য এই ডেমোক্রেটরা কাজ করেছে। যদি বাংলাদেশে স্যাংশন দেয় তাহলে আমাদের দেশে ডেফিনেটলি একটি দুর্ভিক্ষ দেখা দিবে এবং গৃহযুদ্ধ দেখা দিবে। আফগানিস্তানের চেয়ে একটি ভয়াবহ অবস্থা হবে বাংলাদেশে। তাই আমি বলবো এই অবস্থা আমরা কখনো চাই না, এটা কখনো আমাদের দেশের জন্য কাম্য হতে পারে না। আমরা এই দেশটাকে ভালোবাসি। তাই আমি মনে করবো বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের, আবারও বলছি আমি, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের উচিত হবে আসুন সম্মিলিতভাবে সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে এই দখলদার সুৎখোর মহাজন ইউনূসকে, অসাংবিধানিক সুৎখোর মহাজন ইউনূসকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করি, অর্থনৈতিক চাকাকে আবারও সচল করি, বাংলাদেশের মানুষের ভাগ্যকে আবারও উন্নয়নের দ্বারাই ফিরিয়ে আনি। আসুন সকলে মিলে 71 সালে যেভাবে ঐক্যবদ্ধভাবে আমরা পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছি, এখনো সেই সুৎখোর মহাজন ইউনূসের হাত থেকে এই দেশটিকে রক্ষা করি। নয়তোবা এই দেশে দুর্ভিক্ষ দেখা দিবে, নয়তোবা এই দেশে গৃহযুদ্ধ দেখা দিবে। এই সুৎখোর মহাজন ইউনূস কিন্তু বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা কিন্তু উনি সামাজিক ব্যবসা করার জন্য পাচার করে ফেলবে। অলরেডি উনি হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন হুন্ডির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে এই সামাজিক সুদের ব্যবসা করার জন্য। এখন উনি নির্দ্বিধায় গ্রামীণ ব্যাংকের কর্মৌকুফ করে দিয়েছেন, নির্দ্বিধায় উনি বিশ্বে টাকা পাচার করে উনি সারা বিশ্বে সামাজিক ব্যবসা করবেন। বাংলাদেশের মানুষের আজকে ভাগ্য নিয়ে এই সুৎখোর মহাজন ইউনূস ছিনিমিনি খেলছেন। বাংলাদেশের মানুষের হাতে আজকে উনি ভিক্ষার থালা তুলে দিচ্ছেন। তাই প্রিয় দেশবাসী, আসুন সকল ঐক্যমত্যের ভিত্তিতে আমরা বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করি। যেভাবে 1971 সালে আমরা তাদেরকে পরাজিত করেছিলাম 71-এ, যেভাবে আমরা পাকিস্তান হানাদার বাহিনীকে পরাজিত করেছিলাম, একইভাবে আসুন সুৎখোর মহাজন ইউনূসকে পরাজিত করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করি, শান্তি ফিরিয়ে আনি। আপনারা জানেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস আজারবাইজানে গিয়ে আল জাজিরা, কাতার ভিত্তিক সংবাদ সংস্থা টেলিভিশন চ্যানেল আল জাজিরায় একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে ক্ষমতা থাকায় আশাবাদ ব্যক্ত করেছিলেন 4 বছর, এবং সেই সাক্ষাৎকারটি প্রচার হয়েছে গত 17 নভেম্বর। ইতিমধ্যে আজকে গণমাধ্যমে এসেছে, বাংলাদেশের পত্রপত্রিকায় এসেছে সাক্ষাৎকারের উল্লেখযোগ্য বিষয়গুলো। তো আমি আমার এই যে চ্যানেলটিতে কথা বলছি, আপনাদের যে ভালোবাসার চ্যানেল, আপনাদের ভালোবাসায় আমি প্রতিনিয়ত ঋদ্ধ হই। আমি এই চ্যানেলে একটি জরিপ চালিয়েছিলাম আজকে। জরিপের বিষয় ছিল আল জাজিরার সাথে সাক্ষাৎকারে প্রফেসর ইউনূস 4 বছর ক্ষমতায় থাকবার আশা ব্যক্ত করেছেন। আপনি একজন নাগরিক হিসেবে কতদিন সময় দিতে চান প্রশ্ন ছিল। মাত্র 5 ঘন্টায় ভোট দিয়েছেন 6200 মানুষ। আমার প্রশ্ন উত্তরে 4টি অপশন ছিল। একটি ছিল 4 বছর সময়,
একটি 1 বছর, একটি 3 থেকে 6 মাস, আরেকটি ছিল আর 1 মুহূর্ত সময় দেওয়া যাবে না, এখনই পদত্যাগ করুন। অবাক এবং বিস্ময় করার মতো বিষয়, প্রফেসর ইউনূসের সেই 4 বছর চাওয়াকে বেশিরভাগ মানুষ সমর্থন করেনি। আমার যে পোল ছিল সেই পোলে 4 বছরের জায়গায় 6% মানুষ মাত্র ভোট দিয়েছেন। 1 বছর ছিল, 1 বছরে 5% ভোট দিয়েছেন। 3 থেকে 6 মাস সময় দেওয়ার কথায় ভোট দিয়েছেন 17%। আর 1 মুহূর্ত সময় দেওয়া যাবেন, এখনই পদত্যাগ করুনে ভোট দিয়েছেন 71%। অর্থাৎ বাংলাদেশের বেশিরভাগ মানুষ, এই যে জরিপটি, এখানে 6200 মানুষ ভোট দিয়েছে। আমার এখানে যে কমিউনিটি, সেই কমিউনিটির 71% মানুষ মনে করছেন যে প্রফেসর ইউনূসের আর ক্ষমতায় থাকার কোনো কারণ নেই, এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। কিভাবে, কোন প্রক্রিয়ায় পদত্যাগ করবে বা কার হাতে ক্ষমতা হস্তান্তর হবে, মানুষের এগুলো চিন্তাই নেই। মানুষ এক কথায় অতিষ্ঠ, এক প্রকার অতিষ্ঠ। আমি এই জরিপে, আমি তো কাউকে ডেকে নিয়ে আসিনি, স্বতঃস্ফূর্তভাবে মতামত পেশ করেছেন মানুষ। তো সেই জায়গায় এখানে আমার কোনো পার্সিয়ালিটি করারও সুযোগ নেই। সেই জায়গায় প্রফেসর ইউনূস 100 দিনে কি পরিমাণ অজনপ্রিয় হয়ে উঠেছে। দেশের সাধারণ মানুষ আশা করেছিল, আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবে, প্রত্যাশা পূরণ করবে প্রফেসর ইউনূস, কিন্তু সেই প্রত্যাশা আশায় গুড়ে বালি, মানুষকে হতাশ করে ছেড়েছেন। যার কারণে 71% মানুষ মনে করছে আর 1 মুহূর্ত সময় দেওয়া যাবে না, এখনই পদত্যাগ করুন। অর্থাৎ মানুষ ক্ষুব্ধ, মানুষ সংক্ষুব্ধ। এত কিছুর পরেও যদি প্রফেসর ইউনূস সসম্মানে বিদায় না নেয়, তাহলে একটা চরম অসম্মানিত হবে এই বয়সে তিনি। শেষ জীবনে এসে অসম্মানিত হওয়াটা আমাদের চোখেও ভালো লাগবে না, তার জন্য মঙ্গল হবে না। কাজেই 4 বছর নয়, ম্যাক্সিমাম 4 মাস সময় নেন, নিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন দিন। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, ছোট ছোট যত রাজনৈতিক দল আছে সব দলের অংশগ্রহণে একটা উৎসব করুন। উৎসব করে নির্বাচন দিয়ে সসম্মানে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিন। আর সংস্কার, এটি তো চলমান প্রক্রিয়া। সংস্কার ঠিক আছে, রাজনৈতিক দলগুলো নানা কারণে নিজেদের স্বার্থের কারণে সংস্কার করবে না, কিন্তু উপায় তো নেই। আমি তো আপনাকে দিয়ে আর ভরসা করতে পারছি না, আপনি দেশটাই চালাতে পারছেন না, আপনি সংস্কার করবেন কিভাবে? কাজেই বিদায় নিন, জনমতের দিকে লক্ষ্য রেখে বিদায় নিন। 3 থেকে 4 মাস সময়ের মধ্যে নির্বাচন দিয়ে বিদায় হন। প্রিয় দর্শক, ভিডিওটি দেখার পর আপনার কি মনে হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ।